মিসেস তারিন কিছুক্ষণ মৌন রইলেন। এর মধ্যেই নাফিজ মাহমুদ বলে উঠলেন, আপা যাও না, মেয়েটা একা একা আছে। তোমার শরীরটাও এখন অনেক ভালো, ঘুরে এসো, ভালো লাগবে। তনুজা চুপচাপ সবার কথা শুনে বলে উঠল, আহা, এভাবে কেন বলছো তোমরা? আবার সিদ্ধান্ত আপাকেই নিতে দাও। মিসেস তারিন লম্বা একটা দীর্ঘশ্বাস নিলেন। মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখানে আছি মনে হচ্ছে তোমার বাবার কাছাকাছি আছে, তার গন্ধ আমার নাকে লাগে, মনে হয় সে আমার সাথে আছে। নামিরা আমার মেয়ে, তার প্রতি আমার কর্তব্য অবশ্য পালনীয়, আমি অবশ্যই যাব। তবে মোহিত, তোমার কাছে আমার একান্ত অনুরোধ থাকবে, তোমার সকল সমস্যার সমাধান করে ঘরে একটা বউ আনো। সোহাগ নামিরাকে দেশে আনার ব্যবস্থা করো। তোমার বাবা কেন তাদের দূরে সরিয়ে রেখেছিল তা আমার কাছে সেদিনই স্পষ্টমান ছিল, তবু সব জেনে বুঝে আমি চুপ ছিলাম, কারণ কোনো দিন তোমার বাবার কথার উপর আমার গলার আওয়াজ তুলিনি। কখনো আমি তাকে প্রশ্নবিদ্ধ করিনি, যার উত্তর দিতে গিয়ে তিনি মাথা অবনত করবেন। মানুষটা নেই, তার স্মৃতি নিয়ে আমি কোনো রকম বেঁচে আছি। আমি তোমাদের একসাথে সুখে দেখে হাসি মুখে মরতে চাই। যে কটা দিন বাঁচবো, তুমি, নামিরা, তোমার বউ সোহাগকে নিয়ে বাঁচতে চাই। মাম্মা তো বেশি কিছু আবদার করেনি রে বাবা। মিসেস তারিন আবারও বলে উঠলেন, আমি যেতে চাই আমার মেয়ের কাছে, কিন্তু ফেরার সময় আমাকে একা ফিরিয়ে এনো না, আমি ওদের সাথে নিয়ে ফিরতে চাই। বলেই মোহিতের দিকে অসহায়ের মতো তাকিয়ে রইলেন মিসেস তারিন। সবার চোখের কোণেই জল জমা হলো, কারোরই আর পেট ভরে খাওয়া হলো না। মোহিত মিসেস তারিনের হাতের উপর হাত রেখে আশ্বস্ত করলো। স্বর্গ ঘরের দরজা আটকে বসে আছে। আজ কয়েকদিন ধরেই সে মোহিতের সাথে কথা বলে না। মোহিত অনেকবার সুযোগ পেতেই কথা বলার চেষ্টা করেছে, কিন্তু স্বর্গ পাত্তা দেয়নি। কেন দেবে? প্রেমিকা হিসেবে সে কি বেশি কিছু আবদার করেছে? একটু আদর করে কথা বললে কি এমন ক্ষতি হতো? একটু বেশি ভালোবাসলে কি খুব লস হয়ে যায়? স্বর্গ যথেষ্ট ম্যাচিউর একটা মেয়ে, সে জানে তার মতো মেডিকেল অফিসারের এসব মানায় না। তবুও ভালোবাসার ব্যাপারে সে ইম্যাচিওর হয়েই থাকতে চায়। মোহিতকে এসব ব্যাপারে এক বিন্দুও ছাড় দেবে না। মোহিত তাকে আদর কেন করবে না? নানি দাদির মতো সারাক্ষণ আপনি আপনি করে বেড়ায়, বেটা খাটাস। না, ভাতও খাবে না, কথাও বলবে না। এর মাঝেই তনুজা এসে দরজায় নক করে স্বর্গ বলে ডেকে উঠল। অনেকক্ষণ ডাকার পর দরজা খুলল স্বর্গ। ঝাঁঝালো কণ্ঠে তনুজার উদ্দেশ্যে বলে উঠল, কে চাই? ব্রেকফাস্ট করবি না? না করবো না, খিদে নেই, চলে যাও। বলেই তনুজাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে আবার দরজা বন্ধ করে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। ক্যাপ্টেন সৌম্য চোরের মতো দাঁড়িয়ে আছে মোহিতের সামনে। কিভাবে কথা শুরু করবে সেটাই গুছিয়ে উঠতে পারছে না। একজন মেজরের ব্যক্তিগত বিষয়ে একজন ক্যাপ্টেন হয়ে কিভাবে কথা বলবে সেটা ভেবেই কুল কিরানা পাচ্ছে না সৌম্য। তবুও বলতে হচ্ছে। একদিকে প্রেমিকার চাপ, অন্যদিকে ডাক্তার সাহেবা। সৌম্যের কাঁচুমাচু হয়ে যাওয়া মুখ দেখে মোহিত কপাল কুঁচকে ভরাট কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কি ব্যাপার ক্যাপ্টেন, এমন চোরের মতো ভান ধরে আছো কেন? 5 মিনিটের মধ্যে ঘটনা খুলে না বললে বিদেয় হও, কাজ আছে আমার। বলেই ঘস ঘস করে কলম দিয়ে লিখতে শুরু করলো মোহিত। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে নিল সৌম্য। এরপর মিনমিন করে বলে উঠল, স্যার, বিষয়টা খুবই সেন্সিটিভ। বললেও শাস্তি পাবো, না বললেও শাস্তি পাবো, অনেকটা খাসের করাতের মতো। মোহিত এবার সোজা হয়ে বসে বলে উঠল, নাট্যবাজি করা ছাড়া আর কিছু জানো না ক্যাপ্টেন? জি স্যার, জানি, সেইটাই এখন বলবো। বলেই সৌম্য মোহিতের সামনে চেয়ার টেনে নিয়ে বসে পড়ল। টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে ঢকঢক করে খেয়ে গলাটা ভিজিয়ে নিল। স্যার, আমার হালুয়া টাইট করার চিন্তা বাদ দেন, আপনার চিন্তা করেন। আপনার তো সামনে ভীষণ বিপদ। মেজর জেনারেলের মেয়ে, মানে ডাক্তাররানী। বলেই মোহিতের চোখের পানে চাইল সৌম্য। মোহিতের প্রশ্নবিদ্ধ চাহনি দেখে সৌম্য বুঝে নিল মেজরের পুরো ঘটনা শুনতে চাচ্ছে। সৌম্য এবার নিজেকে মেলে ধরে আয়েশ করে বলতে শুরু করলো, স্যার, মেয়েটা বোধহয় আপনাকে ভালোবাসে, সে একটু কেয়ার চাচ্ছে আপনার থেকে। বিষয়টা ঠিক কেয়ার না, কিভাবে যে বলি। অন্য পাশে মুখ ফিরিয়ে মিনমিন করে বলে ফেললো, আদর বলতে পারেন।
কথাটা শোনা মাত্রই খুক খুক করে কেসে উঠল মোহিত। সমু পানি এগিয়ে দিয়ে বলল। লজ্জার কিছু নেই স্যার, পানিটা খেয়ে নিন। সমু লজ্জা লজ্জা ভাব নিয়ে মোহিতকে উদ্দেশ্য করে বলে উঠল। বয়সে আপনার থেকে ছোট হলেও ব্রেনের অভিজ্ঞতাই বড়। আমার কথা মাথায় রাখবেন, আমি কিন্তু গেলাম। ম্যাডামকে একটু কেয়ার মানে ওইটা আর কি দিয়েন। বলেই রাজাদের যেমন সৈন্যরা কুর্নিশ করে ওইভাবে সমু প্রস্থান নিল। সমু যাওয়া মাত্রই মোহিতের ফর্সা গালে লজ্জার আভা ছড়িয়ে পড়ল। লাজুকতায় আপনা আপনি হাসি চলে আসছে তার। এমন সময় মোহিতের কেবিনে প্রবেশ করলেন নাফিজ মাহমুদ। নাফিজ মাহমুদকে হঠাৎ তার কক্ষে দেখে ভ্যাবাচাকা খেল মোহিত। স্যালুট দিতেও ভুলে গেল। নাফিজ মাহমুদ সেসব গায়ে মাখলেন না, গদগদ হয়ে মোহিতের উদ্দেশ্যে বলে উঠলেন। তোমার মা অস্ট্রেলিয়া যাওয়ার আগেই তোমার হবু বউকে যদি তাকে দেখিয়ে দেই কেমন হবে মোহিত? মামার এমন ভিত্তিহীন কথায় চিন্তিত হয়ে মোহিত জিজ্ঞেস করলো। কিসের বউ স্যার? নাফিজ মাহমুদ খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো। ক্যাপ্টেন তুলিকা ফার্নান্ডসকে তোমার কেমন লাগে? মোহিত ভাষা হারিয়ে ফেললো মুখের। এরা বাপ মেয়ে তাকে পেয়েছে কি, যখন যার যেভাবে খুশি অত্যাচার চালাচ্ছে। এ আবার কোনো নতুন মুসিবত হাজির করতে চাইছে। স্বর্গ জানলে তো মোহিতকে সরাসরি ক্রস ফায়ার করে দিবে। নাফিজ হাসি মাখা কণ্ঠে বলে উঠল। কে ভাবছো মোহিত? স্যার আমি ক্যাপ্টেন তুলিকাকে সেইভাবে পর্যবেক্ষণ করে দেখিনি। মিনমিন করে জবাব দিল মোহিত। দেখোনি কি হয়েছে, একটু পরেই দেখার ব্যবস্থা করে দিচ্ছি। বলেই ফোন টিপে হ্যালো বলে মোহিতের কেবিন থেকে বেরিয়ে গেলেন। মোহিত অসহায়ের মতো বসে রইল, মাথায় কিছুই ঢুকছে না তার। পিউকে নিয়ে একটা কফি শপে যাবার জন্য তৈরি হচ্ছে স্বর্গ। কফি শপটা নতুন খুলেছে, ফেসবুকে বেশ হাইপ উঠেছে। এখানে ছবি তোলার কর্নার রয়েছে, আর তাদের রূপটপটা নাকি অনেক সুন্দর। স্বর্গ আর পিউ ঠিক করেছে আজ তারা শাড়ি পরবে আর সুন্দর সুন্দর ছবি তুলবে। পিউ পরবে গোল্ডেন কালারের জর্জের শাড়ি, আর স্বর্গ পরবে ব্ল্যাক। আয়নার সামনে বসে আছে স্বর্গ, শাড়ি পরেছে সে, ম্যাচিং অর্নামেন্টস পরেছে, আর তার সাথে বাদামি চুলগুলো কাঁধের দুপাশে ছেড়ে দিল, এক পাশে সিথি করে। ঠোঁটে লাগালো টকটকে লাল লিপস্টিক, চোখে ভালোভাবে মাস্কারা লাগিয়ে নিল, মুখে ব্লাশের টাচ আপ দিলেই সাজ কমপ্লিট। হাতে চুড়ি পড়তে পড়তে পিউকে কল দিল স্বর্গ। পিউ উত্তর দিল রাস্তায় গাড়ি নিয়ে অপেক্ষা করছে। তনুজার কাছে বলে বেরিয়ে গেল স্বর্গ। কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের দোতলায় এসে উপস্থিত হলো পিউ আর স্বর্গ। খাবার অর্ডার করে বসে গল্প করছে তারা দুজন। হঠাৎই স্বর্গের চোখ যায় কর্নারে থাকা টেবিলে। সেখানে দেখতে পাই মোহিত একটি মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে, আর মেয়েটি ঠাট্টার ছলে বারবার মোহিতের গায়ে হালকা করে ছুঁয়ে দিচ্ছে। এসব দৃশ্য দেখে স্থির থাকতে পারলো না স্বর্গ, মাথা ঘুরে উঠলো তার, চোখের কোণে জমা হলো জল। একসময় তা বর্ষণের রূপ নিল, দম বন্ধ হয়ে হাসপাস লাগছে। এখানে থাকলে মরে যাবে সে। মোহিতের পাশে অন্য মেয়েকে দেখে কষ্টে বুকের ছাতি ফেটে যাচ্ছে তার। চেয়ার ছেড়ে উঠে বাইরে বের হতে চাইলো, শরীর সায় দিল না, লুটিয়ে পড়লো রেস্টুরেন্টের মেঝেতে। চিন্তিত মুখে স্বর্গের বেডের চারপাশে কেউ বসে আছে, কেউ বা দাঁড়িয়ে আছে। হঠাৎ অজ্ঞান হওয়ার কারণ কেউ খুঁজে পাচ্ছে না। নাফিস মাহমুদ হাত মুঠি করে ঠোঁট ছুঁয়ে বসে বসে ভাবছেন। মেয়ে সেজে গুজে খুশি মনে রেস্টুরেন্টে গেল, সেখানে কি এমন দেখলো যে জ্ঞান হারালো? তিনি তো মেয়ের সুরক্ষার জন্য বাইরে দুটো সোলজারকেও রেখেছিলেন। পিউ মেয়েটাও তো মুখ খুলছে না, জ্ঞান হারানোর পেছনের ঘটনা কি? মোহিত থেকে থেকে ঘেমে উঠেছে, শুধু মুখ দিয়ে কিছু প্রকাশ করতে পারছে না। মোহিত থেকে থেকে ঘেমে উঠেছে, শুধু মুখ দিয়ে কিছু প্রকাশ করতে পারছে না। ভেতরে ভেতরে নানান ধরনের ভয়ানক চিন্তায় বমি বমি ভাব হচ্ছে তার। আর কেউ না জানলেও মোহিত তো জানে স্বর্গ কেন জ্ঞান হারিয়েছে। তনুজা মেয়ের হাতে পায়ে তেল মালিশ করে যাচ্ছেন। মিসেস তারিন স্বর্গের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর দোয়া দরুদ পড়ছেন। নিমিষেই খুট করে খুলে গেল দরজা। একজন নার্সকে সাথে নিয়ে কিছু মেডিসিন সমেত হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো পিউ। স্টেথোস্কোপ কানে দিয়ে কিছুক্ষণ নিরীক্ষণ চালালো, এরপর প্রেশার মাপতে মাপতে বলল, আঙ্কেল ভয়ের কিছুই নেই, অতিরিক্ত টেনশন থেকে প্রেশার ফল করে প্যানিক অ্যাটাক এসেছে। এমনিতেও এখনও দুর্বল, এই জন্য সামান্য টেন্স হতেই আর নিউরন কাজ করেনি, এক্ষুনি জ্ঞান ফিরবে। বলেই হাতে থাকা একটি নল স্বর্গের নাক বরাবর ঢুকিয়ে দিল। দক্ষ হাতের কৌশলে নিমিষেই জ্ঞান ফিরল স্বর্গের। জ্ঞান ফিরতেই পিউকে উদ্দেশ্য করে ফ্যাসফ্যাসে কণ্ঠে বলে উঠল স্বর্গ, গুঁতোটা আসতে দিলে কি খুব ক্ষতি হতো তোর? দেখ চোখ দিয়ে পানি এসে গেছে।
বলেই চোখের কোণা থেকে অশ্রুবিন্দু এনে দেখালো। পিউকে কিছু বলার সুযোগ না দিয়েই নাফিস মাহমুদ হুমড়ি খেয়ে পড়লেন মেয়ের উপরে। সে কেন জ্ঞান হারিয়েছে, কি দেখে ভয় পেয়েছে, যে তার মেয়েকে প্যানিক অ্যাটাক দিয়েছে তাকে খুঁজে পেলে শুলে চড়াবেন বলে মেয়েকে প্রতিশ্রুতি দিলেন। দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে মনে মনে মুহিত বলল, নিজেকে আগে শুলে চড়তে হবে। তনুজা কিছু বলতে নিবে তার আগেই দুর্বল কণ্ঠে স্বর্গ বলে ওঠে, অনেক রাত হয়েছে, সবাই ঘুমোতে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। পিউ সকলকে উদ্দেশ্য করে বলল, আপনারাও কি একটু স্পেস দিন প্লিজ। রাতে ফ্রেশ ঘুম হলে সকালেই সুস্থ হয়ে যাবে। বলেই কিছু মেডিসিনের লিস্ট দিয়ে গেল তনুজার হাতে। আন্টি, টাইমলি মেডিসিনগুলো ওকে দেবেন। পিউ তনুজার উদ্দেশ্যে আরও বলল, আন্টি, স্বর্গ এখনও একটু দুর্বল আছে, আপনারা খেয়াল রাখবেন। কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড বা মারাত্মক লেভেলের টেনশন যাতে না করে। কদিন আগে ও কত বড় মিজারেবল লাইফ থেকে ব্যাক করেছে, এই কথা আমরা সকলেই জানি। আমি চলে যাচ্ছি আঙ্কেল, চিন্তা না করে আপনারাও শুয়ে পড়ুন। বলেই নার্সকে নিয়ে বেরিয়ে এলো পিউ। মেয়েকে ঠিকঠাকভাবে শুয়ে দিয়ে এসির পাওয়ার 20 করে একটি কাঁথা স্বর্গের গায়ে জড়িয়ে মিসেস তারিনকে নিয়ে বেরিয়ে গেলেন তনুজা মাহমুদ। নাফিস মাহমুদ মুহিতকে ইশারা দিয়ে নিয়ে বেরিয়ে গেলেন। ঘড়ির ঘন্টা, মিনিট, সেকেন্ডের কাঁটা দুইয়ের ঘরে পৌঁছানো মাত্রই ঢং ঢং করে বেজে উঠল। চারপাশ নিস্তব্ধ শুনশান, গুড়গুড় করে মেঘ ডাকছে আর টুপটাপ শব্দে বৃষ্টি হচ্ছে। জানালার পর্দা ভেদ করে বৃষ্টির ছিটা ঘরে এসে পড়ছে। প্রত্যেকেই হয়তো বেঘরে ঘুমোচ্ছে, কিন্তু মোহিতের চোখে কোনো ঘুম নেই। মোহিত উঠে দাঁড়িয়ে জানলা বন্ধ করে দিল। স্বর্গের জন্য মোহিতের কষ্টে বুক ফেটে যাচ্ছে। স্বর্গ যদি মোহিতকে নারী সংঘটিত কারণে ভুল বোঝে, তাহলে মোহিত কখনোই নিজেকে ক্ষমা করতে পারবে না। মোহিতের মনে স্বর্গ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ফিলিংস তো দূরের কথা, কোনো মেয়ের ভাবনাই নেই। মোহিত জানে মোহিতের কাছে স্বর্গ কতখানি। আহিয়ান যখন স্বর্গকে অপহরণ করেছিল, মোহিতের মনে হয়েছিল আহিয়ান তার জান নিয়ে পালিয়েছে। প্রতিটা সেকেন্ড মোহিতের শ্বাসরুদ্ধ করা অবস্থায় কেটেছে। চাপা স্বভাবের জন্য মোহিত স্বর্গকে তার অব্যক্ত অনুভূতিগুলো কখনো বলতে পারেনি, অথচ স্বর্গ তার সকল অনুভূতি কি সুন্দর সাবলীলভাবে মোহিতকে জানিয়েছিল। রাশিয়ান পোর্টের কথা মনে পড়তেই একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল মোহিত নাফিস মাহমুদের কাছে পাত্রী দেখতে যাবে না বলে 2-3 মানা করার পরও নাফিস মাহমুদ আর লেফটেন্যান্ট জেনারেল মাহদুম কিবরিয়া জোর করেই তাকে পাঠিয়েছে। শুধু তাই নয়, রেস্টুরেন্টের টেবিল পর্যন্ত তার মামাই রিজার্ভ করে ক্যাপ্টেন তুলিকা ফার্নান্ডসকে ইনভাইট করেছে। এখন মোহিত যদি না যায়, মেয়েটার সামনে তার মামা ছোট হবে। মোহিত সিদ্ধান্ত নেয় দেখা করবে, মেয়েকে বুঝিয়ে বলে সবকিছু হ্যান্ডেল করবে। কিন্তু মেয়েটার গায়ে পড়া স্বভাবের জন্য সব ভেস্তে গেল। মোহিত বরাবর সাইড কেটে কথার চেষ্টা করছে, কিন্তু বজ্জাত মেয়েটার মুখের হাসি যেন শেষ হচ্ছে না। অযথায় গায়ে হাত দেওয়ার বাহানা করছিল। মোহিত অবশ্য মনে মনে ভেবে রেখেছিল, একজন ক্যাপ্টেন হয়ে মেজরের সাথে এমন অভদ্রতামি করার জন্য কৌশলে পানিশমেন্ট দিবে এই মেয়েকে। মোহিত যদি জানতো স্বর্গ এতটা কষ্ট পাবে, তাহলে মোহিত মামার কথা কখনোই মানত না। দরকার হলে বেয়াদবি করে হলেও তেরামো করত। বাইরে বৃষ্টির দাপট বেড়েই চলেছে, সাথে মোহিতের মনের সাথে যুদ্ধ। মোহিত সকাল হবার অপেক্ষা করতে পারছে না। এখনই স্বর্গের ফুল ভাঙানো চাই, যেই ভাবনা সেই কাজ। আস্তে করে দরজা খুলে বাইরে বের হয়ে আসে মোহিত। গন্তব্য স্বর্গের রুম। ফোনের টর্চ জেলে আস্তে আস্তে মোহিত স্বর্গের রুমের সামনে এসে দাঁড়ালো। আঙুল দিয়ে সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে গেল অল্প। মোহিত পা টিপে টিপে স্বর্গের কক্ষে প্রবেশ করলো। মনের দ্বিধাদ্বন্দ্ব নিয়ে স্বর্গের বেডের কাছে এসে দাঁড়ালো। ড্রিম লাইটের মৃদু আলোয় স্বর্গের কোমল মুখখানি দেখে অন্তর্ধক করে উঠল মোহিতের। মেয়েটাকে দেখলেই মোহিতের কামড়ে খেয়ে ফেলতে ইচ্ছে করে। এই যে এখনই ইচ্ছে করছে নিষিদ্ধ ইচ্ছেগুলোর বহিঃপ্রকাশ করতে। মেয়েটি এলোমেলো হয়ে শুয়ে আছে। তার স্লিপিং ট্রাউজারের একটা পা হাঁটু সমান উঠে আছে, যার জন্য লোমহীন ধপধপে সাদা পা দৃষ্টিগ্রাহ্য হচ্ছে। টি শার্ট উপরে উঠে নাভির রন্ধ্র পর্যন্ত দেখা যাচ্ছে। এসব দৃশ্য দেখে কি কোনো প্রেমিক পুরুষ স্বাভাবিক থাকতে পারবে? স্বর্গের ঘুমের ঘোরে
ঠোঁট উল্টানো দেখে বুকে কাঁপন ধরল মোহিতের। নিমিষেই মোহিতের শরীর গরম হয়ে উঠল। মোহিত চায় না তার পবিত্র ভালোবাসা অপবিত্রে রূপান্তর করতে। স্বর্গের গায়ে কলঙ্কের কালো কালি মোহিত সহ্য করতে পারবে না। এজন্য নিজের গাম্ভীর্যপূর্ণ ভাব রেখে চলার চেষ্টা করে মোহিত সর্বত্রই। মোহিত চায় তার দিক থেকে যেন কোনো স্বর্গের ক্ষতি না হয়, কিন্তু মোহিতের এমন কাঠিন্য ভাব যে এই কোমলমতি মেয়ের হৃদয়ে এতটা কষ্টের কারণ হবে এটা মোহিত স্বপ্নেও ভাবেনি। জানলে চুমুতে চুমুতে ভরিয়ে দিত স্বর্গের পুরো কায়া। সকল ভাবনাকে দূরে ফেলে দ্বিধা ভুলে স্বর্গকে ফিসফিস করে ডেকে উঠল মোহিত। স্বর্গ, এই স্বর্গ। যখন স্বর্গ রেসপন্স করলো না, তখন মোহিত গায়ে হাত দিল। হাত দিতেই চমকে উঠল মোহিত। আরে জ্বরে তো সারা শরীর পুড়ে যাচ্ছে। সাথে সাথেই মোহিত বিচলিত হয়ে গেল। এত রাতে মামা মামিকে ডাকবে নাকি ডাকবে না, সে চিন্তায় অস্থির হয়ে গেল। ডাকার পর তারা যদি প্রশ্ন করে, এত রাতে আমার অসুস্থ মেয়ের রুমে তুমি কি করছো? তখন কি জবাব দেবে মোহিত? ভাবতে ভাবতে মোহিত নিজের রুম থেকে ছোট টাওয়াল নিয়ে এলো, ছোট একটা বলে করে পানি নিয়ে এলো। তারপর সেগুলোকে বেড সাইডে টেবিলে রেখে স্বর্গের পাশে বসলো। টাওয়াল পানিতে চুবিয়ে নিংড়ে স্বর্গের মাথায় জলপট্টি দিল মোহিত। জ্বরের ঘোরে স্বর্গ বলে উঠল, আপনি খুব খারাপ মেজর, খুব খারাপ। আপনি আমাকে একটুকু আদর করেন না, সব সময় অহংকারের ভাব ধরে থাকেন, অথচ বাইরের মানুষের সাথে হেসে হেসে কথা বলেন। আপনাকে আমি কঠিন শাস্তি দেব মেজর, কঠিন শাস্তি। বলেই পাশ ফিরে মোহিতের কোমর জড়িয়ে ধরল। স্বর্গের এহেন স্পর্শে ভেতরে তোলপাড় শুরু হলো মোহিতের। জলপট্টি দিতেও হাত কাঁপছে না তার। কোন বিপদের মুখে এসে পড়লাম এই রাতের বেলায়? হঠাৎই বাইরে জোরে বজ্রপাত হলো। স্বর্গ চমকে ওঠে, মোহিতের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎই মোহিতের খেয়াল হলো এসি চলছে, সাথে বাইরের ওয়েদার ঠান্ডা, কিন্তু স্বর্গের গায়ে কাঁথা নেই। শীতে স্বর্গের শরীর কাটা দিয়ে উঠল। স্বর্গ মোহিতের কোমর জড়িয়ে বিড়াল ছানার মতোই গুটিয়ে রইল। কোনো মতে স্বর্গকে ছাড়িয়ে মোহিত ভালোভাবে বালিশে শুয়ে দিল। পিঠের নিচ থেকে কাঁথা টান দিতেই স্বর্গের ঘুম ভেঙে গেল। নিজের আশেপাশে পুরুষালী অতি পরিচিত গন্ধ পেতেই চোখে জল জমল। এক কঠিন হৃদয়ের পুরুষ তাকে আজ অনেক কষ্ট দিয়েছে, কোনোভাবেই তাকে ক্ষমা করবে না স্বর্গ। মোহিত বুঝতে পারল স্বর্গ জেগে আছে, তাই স্বর্গ যাতে তাকে ভুল না বোঝে তাই জন্য কোমল কণ্ঠে বলে উঠল, আপনাকে সরি বলতে এসেছিলাম স্বর্গ। এসে দেখি আপনার সাংঘাতিক জ্বর এসেছে, তাই জলপট্টি দিয়ে দিচ্ছিলাম। প্লিজ আমাকে ভুল বুঝবেন না। মোহিতের মুখে আপনি সম্বোধন শুনে আর নিজেকে এমন রিজার্ভ রেখে কথা বলার জন্য স্বর্গের প্রচুর কান্না পেল। ইদানিং তার হুটহাট কান্না পায়। একজন 24 বছরের মেয়ের এমন নির্বিদের মতো আচরণ শোভা পায় না, কিন্তু মোহিতের কথা মনে পড়লেই স্বর্গের এমন অবস্থা হয়। মোহিতের ভালোবাসা পাবার ব্যাকুলতা তাকে 16 বছরে এনে নামিয়েছে। বহু কষ্টে গলার স্বর স্বাভাবিক রেখে স্বর্গ মোহিতকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান এখান থেকে মেজর মোহিত, আর আমার সেবা করার জন্য ধন্যবাদ। বলেই পাশ ফিরে নাকে মুখে কাঁথা টেনে ঘাপটি মেরে রইল স্বর্গ। মোহিত অপরাধীর ন্যায় চুপ করে দাঁড়িয়েই রইল। স্বর্গের ফুল না ভাঙিয়ে সে এখান থেকে এক কদমও নড়বে না। হঠাৎই ফুপিয়ে কান্নার আওয়াজ পেল মোহিত। মেয়েটির কান্নার আওয়াজে হৃদয়ে ছেদন হলো মোহিতের। কান্নাযুক্ত প্রতিটি নিঃশ্বাস মোহিতের হৃদয়ে চিনচিনে ব্যথার সৃষ্টি করলো। হাতের টাওয়ালটাকে ছুঁড়ে ফেলে এক টানে সরিয়ে ফেললো স্বর্গের গায়ের কাঁথা। হাঁচকা টানে স্বর্গকে তার দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ফোফানোর ফলে স্বর্গের ঠোঁট বারবার কেঁপে উঠছে। মোহিতের নিজেকে বেসামাল মনে হলো, নিজেকে কন্ট্রোল করা দায় হলো। মোহিতকে বেসামাল করার সকল দায় স্বর্গের উপর চাপিয়ে এক অবাধ্য জিনিসের অনুমতি চাইল মোহিত। আমি কি তোমার ঠোঁটের দখল নিতে পারি জান? মোহিতের এমন আদুরে মাদকতা মাখানো স্বরে মোহিতের থেকে প্রাপ্ত সকল কষ্ট ভুলে গেল স্বর্গ। অশ্রুসিক্ত বড় বড় পাপ্পেযুক্ত নয়নে মোহিতের চোখের পানে দৃষ্টি দিল। মোহিতের সিন্ধুর নীল জলের মতো স্বচ্ছ চোখে মাতাল হলো স্বর্গ। বশীভূত মন্ত্রের ন্যায় সায় জানিয়ে নিজেই খামচে ধরল মোহিতের টি শার্টের কলার। মোহিতের ফোলা ফোলা লালচের ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। মোহিতকে আর পায়কে পাগলের মতো চুম্বন করতে থাকলো তার প্রেয়সীকে। এক পর্যায়ে মোহিত কন্ট্রোললেস হয়ে গেল।
সব কিছু ভুলে নিজের বোধ শক্তি হারিয়ে মোহিত স্বর্গের কমলার কোয়ার ন্যায় ঠোঁটে কামড় বসিয়ে দিল। ব্যথায় স্বর্গ মোহিতের পিঠে খামচে ধরল, হারিয়ে যেতে চাইল অন্য এক জগতে। এরপর স্বর্গ এক অন্যায় আবদার করে বসলো মোহিতের কাছে। নেশাতুর কণ্ঠে ভাঙা ভাঙা শব্দে বলে উঠল স্বর্গ। প্লিজ কিল মি জান। বলেই নেশাযুক্ত চাহনি নিক্ষেপ করলো মোহিতের পানে। হাতের বিচরণ অবাধ্য হবার আগেই হুঁশে ফিরল মোহিত। জোর করে স্বর্গকে ছাড়িয়ে এক দৌড়ে নিজের রুমে ফিরে আসলো। আবেগের বশে এমন ভুল কিভাবে করতে যাচ্ছিল সে? পাগল পাগল লাগছে সবকিছু। নিজেকে ঠান্ডা করতে শাওয়ার নিতে চলে গেল মোহিত। যেই এখন শরীর মননে জ্বলছে, তা কিনা ঠান্ডা পানিতে নিতে। ঢাকার নামি দামি একটি হসপিটালের স্পেশাল কেবিনে পিছনে হাত দিয়ে সামনে পায়চারি করছেন আশরাফ চৌধুরী। ভেবেছিলেন ছেলের ফাঁসি হয়ে গেলে ভং ছেড়ে দুদিন কাঁদাকাটির নাটক করে ভালো হয়ে যাবেন, কিন্তু খবর এসেছে ছেলে উন্মাদ হয়ে গেছে। সুস্থ না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর হবে না। রাগে ক্ষোভে চক্ষু রক্তবর্ণ ধারণ করলো ভদ্রলোকের। যাদের জন্য তার এই অবস্থা হয়েছে তাকে তো একবার চরম শিক্ষা দিতে হয়। টেবিলের উপর থেকে ফোন নিয়ে দ্রুত গতিতে কল লাগালেন লেফটেন্যান্ট জেনারেল নাসির হায়দারকে। ওপাশ থেকে হ্যালো বলতেই গর্জে উঠলেন আশরাফ চৌধুরী। রাগে অগ্নিশর্মা হয়ে নাসির হায়দারের উদ্দেশ্যে চিলিয়ে উঠলেন। টাকা দিয়ে তোমাকে চাকর বানানো হয়েছে বাল ফালানোর জন্যে? এমন বিশ্রী ভাষা শুনে নাসির হায়দারের রাগে পায়ের রক্ত মাথায় ছলকে উঠল। তবুও সুর নত রেখে হেতু জিজ্ঞেস করলো। ওই মেজরের সকল আপডেট আজ সন্ধ্যার মধ্যে চাই, আর পারলে আমার ছেলেকে জেলের ভিতর লটকে দেবার ব্যবস্থা করো। বলেই ফোন কেটে আছাড় মারলেন বেডের উপর। মোহিতের মায়ের অস্ট্রেলিয়া যাবার সকল ব্যবস্থা হয়ে গিয়েছে। আগামী বৃহস্পতিবার তার ফ্লাইট। যাবার আগে তার রুমে তনুজা আর নাফিজ মাহমুদকে ডাকলেন। নাফিজ মাহমুদ বোনের ব্যাপারে খুবই যত্নশীল। বোনের প্রতি তার ভালোবাসা অগাধ। বোনের রুমে এসে চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করলেন, কেন ডাকেছে সাপা? মিসেস তারিন কিছুটা দ্বিধান্বিত হয়ে মনে মনে সাহস সঞ্চয় করে অনুনয়ের স্বরে নাফিসকে বললেন, তোর মেয়েটা আমাকে দিবি আমার মোহিতের জন্য?